আমরা দীর্ঘদিন ধরে কাজ করার ফলে না একটা একটা পর্যায়ে আমরা পৌঁছেছিলাম যে কিভাবে নারীর প্রতি সহিংসতাকে বন্ধ করার জন্য কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, কি ধরনের নীতিমালা গ্রহণ করা যায়, সেই সমস্ত জায়গায় একটা জায়গায় আমরা এসেছিলাম। কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখছি যে নারীর প্রতি যে ধরনের মানে এই যে নারীর প্রতি সহিংসতাকে যে সমাজ রাষ্ট্র অনুমোদন করে বিভিন্ন ধর্মের নামে অথবা সংস্কৃতির নামে, সেই জায়গাটা আমরা দেখছি যে এই জায়গাটাকে কিন্তু উস্কে দেওয়া হচ্ছে। এই জায়গাটায় না আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় প্রবণতাটা কিন্তু অন্য মাত্রায় কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার জন্য নারীর প্রতি সহিংসতাটা যেটা আমরা দেখছি যে ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে একটা অধিকার বোধ যে নারীর প্রতি সহিংসতাটাকে সমাজ রাষ্ট্র অনুমোদন দিত, সেই জিনিসটা কিন্তু আমরা দেখে যাচ্ছি যে গণপরিসরে এসে একটা প্রাইভেট জিনিস একটা চলে যাচ্ছে যে আপনার পাবলিক স্পেয়ারে এসে কিন্তু সেই মাত্রাটা অন্য 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 মাত্রায় নিয়েছে, যেটা তার ইন্টিমেট পার্টনারই বলেন কিংবা পরিবারের একজন সদস্য যেটা নারীর প্রতি সহিংসতাটাকে করাটাকে তার অধিকার মনে করত, সেখানে আপনার গণপরিসরে দেখা যাচ্ছে যে দলবদ্ধভাবে এই সহিংসতাটাকে তারা অনুমোদন করছে এবং এই সহিংসতাটাকে তারা এই সহিংসতা করছে। সুতরাং এইটা ছাড়াও ডিজিটাল ভায়োলেন্স যেটা আমরা বলি, সেই জন্য নারীর প্রতি সহিংসতার মাত্রা অবশ্যই অবশ্যই আগের চেয়ে এখন অনেক, এবং ডিজিটাল ভায়োলেন্সকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু দ্বিগুণ হয়েছে। আমরা যদি বলতে পারি যে নারীর প্রতি সহিংসতাটা এই সময় আমরা দ্বিগুণ হয়েছে। মানে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, নারী পুরুষের সমতা সব জায়গায় বৈষম্যের সঙ্গে তো না সহিংসতাটার একটা সরাসরি সম্পর্ক, সেই জায়গাটায় এখন যদি নারীর প্রতি বৈষম্যকে স্থায়ী করার জন্য যদি নানা ধরনের বক্তব্য বয়ান দেওয়া হয়, যেটা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু নারীর প্রতি সহিংসতাটাকে অনেক বেশি বৃদ্ধি করছে বলে আমাদের মনে হচ্ছে। আমাদের যে নারী সংস্কার কমিশনের সঙ্গে কাজ করা মানে কি, আমরা আমাদের সুপারিশ তাদের সঙ্গে দিয়েছি, তারা যখন আমাদের সঙ্গে আমাদের আলোচনা করেছে সেখানে আমরা আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে এত দীর্ঘদিনের যে নারী আন্দোলনের যে দাবি দেওয়া সমূহ যেগুলো বাস্তবায়িত হয়নি, সেই দাবি দেওয়া সমূহ কিন্তু আমরা দেখেছি যে নারী সংস্কারের মোটা দাগে কমিশনের যে সুপারিশগুলো সেই সুপারিশে প্রতিফলিত হয়েছে। অবশ্যই নারী সংস্কার কমিশনের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে। সরকার এবং একটা গোষ্ঠী কিভাবে এটাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য শুধু করা না, কিভাবে এটা নিগেট করে দিয়েছে, এবং সরকার একেবারে প্রথম দিকে মানে সুপারিশটা যখন জমা দিয়েছে তখন যেটা যে সরকারের যে রিয়াকশন ছিল, পরবর্তীতে যে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী একটা গোষ্ঠী যেভাবে তার বিরোধিতা করেছে, তারপরে কিন্তু আমাদের কমিশনের ব্যাপারে এই অধিকারের ব্যাপারে এবং মনে হয়েছে যে মানে একটা নারী ইস্যুটাকেই তারা একপাশে সরিয়ে রাখার মতো একটা চেষ্টা করেছে। মহিলা পরিষদের পক্ষ থেকে আমাদের সবসময় দাবি যে আসলে যতদিন পর্যন্ত সিদ্ধান্তের পরিমাণে নারী তার সম অধিকারটা না পাচ্ছে, ততদিন কিন্তু নারীর আসলে প্রকৃতপক্ষে যে নারীর অধিকার প্রতিষ্ঠা বা নারীর যে ক্ষমতায়ন প্রতিষ্ঠা সেটা হয় না। সেই কারণে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদের সবসময় দাবি হয়েছে যে সাময়িকভাবে আমাদের সংসদের নারী আসনে সংরক্ষিত নারী আসন থাকবে, কিন্তু সেটা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে, কোনো মনোনীত নাই। অমুকের আত্মীয়, অমুকের বোন, অমুকের ভাবি, অমুকের স্ত্রী, সেইভাবে সংসদে নারী আসনে সংরক্ষিত আসন হবে না। সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে, এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি। আমরা মনে করি এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে একদিকে যেমন নারীর কথা বলার লোক সংসদে আসবে, পাশাপাশি নারীরা যে রাজনীতিতে আসবেন তারাও কিন্তু তাদের রাজনৈতিক যে মানে কনস্টিটিউয়েন্সি গড়ে তোলা বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করা, সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। আমরা কিন্তু আসন সংখ্যা 50 থাকুক সেটা থাকুক, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে সরাসরি নির্বাচনে সংরক্ষিত আসন হতে হবে। নইলে সেটা নারী সমাজের প্রতিনিধিত্ব করে না, সেটা যে রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা মনোনীত হয় তাদেরকেই প্রতিনিধিত্ব করে। 1/3 আমরা সবসময় চেয়ে আসছি সংসদে নারী আসন।